ওয়েলকাম ব্যাক টু দুতি ইনস্টিটিউট। তো আমি তোমাদের সুরভি ম্যাম। ইউনিট 1-এর আগের দিন আমরা করেছিলাম ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন। আচ্ছা, তো আজকে আমরা করব টিস্যু কালচার। টিস্যু কালচার বাকি কলা পালন বা কলা পোষণ। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো টিস্যু কালচার। টিস্যু কালচার বা কি কলা, টিস্যু মানে সবাই জানো, কলা পালন। আচ্ছা, তো এই টিস্যু কালচারটা কি? কথাতেই বোঝা যাচ্ছে যে টিস্যু কালচার মানে কি। টিস্যু বলতে আমরা কি বুঝি? অনেক গুচ্ছ সেল, তাই তো? সেল মানে কোষ। এবার অনেকগুলো কোষ নিয়ে কলা তৈরি হয়। তো সেই কলাটাকে আমরা কি করবো? কালচার করব, চাষ করব, বা কোনো একটা গ্রোথ মিডিয়ামে দিয়ে সেটাকে আমরা পালন করব বা পোষণ করব। তো এই টিস্যু কালচারটা কি জিনিস? টিস্যু কালচার হচ্ছে জীবদেহের বাইরে বা পরীক্ষাগারে, ল্যাবরেটরিতে আমরা যখন কোনো একটা কি ইন্ডিভিজুয়ালের কোনো একটা জীবে, সে প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে, তার জীবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যখন আমরা কালচার করি, সেটা কোনো গাছের মূল হতে পারে, গাছের পাতা হতে পারে, গাছের ফুল হতে পারে, বীজ হতে পারে, যে কোনো কিছু, কাণ্ড হতে পারে। তো সেটা নিয়ে আমরা যখন কোনো কালচার করব, সেটা হচ্ছে সেই কালচারের নির্দিষ্ট এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, তারপরেই সেই কালচারটা সম্পূর্ণ হবে। তো সেটা হচ্ছে কি টিস্যু কালচার। এই টিস্যু কালচার কথাটা, টিস্যু কালচারের মধ্যে কি হচ্ছে, তার মানে টিস্যু কালচারের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? জীবদেহের বাইরের পরীক্ষাগারে জীবমুক্ত পরিবেশে উপযুক্ত পুষ্টি মাধ্যমে উদ্ভিদ দেহের কোনো অংশ, সেটা প্রোটোপ্লাস্ট হতে পারে, সেটা হচ্ছে কোনো উদ্ভিদের কোনো গাছ হতে পারে, উদ্ভিদের কোনো ভ্রূণ হতে পারে, বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ, ডালপালা, পাতা, মূল, শেকড়, যে কোনো কিছু হতে পারে। সেগুলো থেকে আমরা যখন সেটাকে কি করব? সেটাকে আমরা কেলাস গঠন করব। আচ্ছা, কেলাসটা কি জিনিস আমরা পড়ব। কেলাস, যখন আমরা কেলাস গঠনের মাধ্যমে কি সেটা থেকে একটা পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ তৈরি করব। সাপোজ কোনো একটা গাছের পাতা থেকে যদি আমি কালচার মিডিয়ামে দিই, সেখান থেকে যদি কালচার করি, তাহলে সেই গাছটা থেকে, সেই গাছের পাতাটা থেকে নতুন একটা গাছ তৈরি হবে। সেটাই হচ্ছে কি টিস্যু কালচার। সেই প্রসেসটাই হচ্ছে কি টিস্যু কালচার। আচ্ছা, তো কেলাসটা কি? কেলাসটা হচ্ছে একটা কোষের পিণ্ড বা একগুচ্ছ কোষ। সেটাই হচ্ছে কি কেলাস, মানে সিঙ্গেল সেল। সেখান থেকে অনেকগুলো সেল মিলে হচ্ছে কলা তৈরি হয়। সেই অনেক সংখ্যক কলা বা কোষের একটা সম্মিলিত অংশই হচ্ছে কেলাস। তো এই টিস্যু কালচার সম্পর্কে প্রথম ধারণা দেন বিজ্ঞানী তো এই টিস্যু কালচার সম্পর্কে প্রথম আমাদের ধারণা দেন বিজ্ঞানী জি হাবারল্যান্ড। তো জি হাবারল্যান্ড এই টিস্যু কালচার সম্পর্কে আমাদের প্রথম ধারণা দেন। বিজ্ঞানী জি হাবারল্যান্ড আমাদের প্রথম ধারণা দেন, কিন্তু তিনি শুধু ধারণাই দিয়েছিলেন, তিনি কাজটাকে সাকসেস করতে পারেননি। সেই কাজটাকে সাকসেস করেছেন কি জার্মান বিজ্ঞানী হোয়াইট। কত সালে? 1932। এত খ্রিস্টাব্দে কি করে প্রথম টিস্যু কালচার, এই যে কলা পালন, প্রথম সাকসেসফুলি কমপ্লিট হয়। আচ্ছা, তো টিস্যু কালচার আমরা বুঝলাম। তো টিস্যু কালচারে নিশ্চয়ই অনেক প্রসেস থাকবে, অনেক টাইপ থাকবে, অনেক ধরনের হবে, নিশ্চয়ই একটাই প্রসেস হতে পারে না। তো এবার আমরা কি পড়বো? টাইপস অফ টিস্যু কালচার। কি বলছে? সে টাইপসের মধ্যে কি থাকবে? টাইপসের মধ্যে আমাদের প্রথম টাইপে পড়বে কি অঙ্গ পালন। বাংলাতে লিখছি, পাশে ইংলিশটাও লিখে দিচ্ছি, অঙ্গ পালন। আচ্ছা, অঙ্গ পালন তাকে অর্গান কালচার।
তো প্রথম আমাদের পড়বে কি অঙ্গপালন। তো এই অঙ্গপালনটার মধ্যে কি আছে? অঙ্গপালনটার মধ্যে থাকবে কি, যখন আমরা কোনো একটা গাছের অঙ্গ প্রত্যঙ্গ, গাছের অঙ্গ প্রত্যঙ্গ বলতে কি, মূল, শাখা, মূল, কাণ্ড, পাতা, তারপর ফুল বা ফুলের অংশ, বীজের অংশ, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে আমাদের অঙ্গপালনে পড়বে। তার মানে কি কি হবে? মূল হবে, কোনো গাছের মূল হবে, পাতা হবে, পাতা থেকে আমি যদি কালচার করি মূল, পাতা, কাণ্ড থেকে হতে পারে, কোনো একটা গাছের আমি কাণ্ড থেকে কালচার করছি, নতুন একটা গাছ তৈরি করছি, তো মূল, কাণ্ড, পাতা, আর কি হতে পারে? ফুল বা ফুলের অংশ, ফলের যে কোনো অংশ, ফলের যে কোনো অংশ হতে পারে, ফুলের পাপড়ি হতে পারে, আচ্ছা, মুকুল হতে পারে। তো এটা সেখান থেকে যদি আমি এই সমস্ত মূল, কাণ্ড, পাতা, এগুলো থেকে যদি আমি কোনো একটা উদ্ভিদের কোনো পাতা থেকে বা মূল থেকে, এগুলো থেকে যদি আমি নতুন সেই উদ্ভিদটাকে আবার নতুনভাবে তৈরি করতে পারি কালচারের মাধ্যমে, তাহলে সেই কালচারটা হচ্ছে কি অঙ্গপালন বা অর্গান কালচারের মধ্যে পড়বে। এরপরেই আসবে আমাদের ক্যালাস পালন। ক্যালাস, এর আগে আমরা পড়লাম ক্যালাস। তো এই ক্যালাসটা কি জিনিস? ক্যালাসটা হচ্ছে একগুচ্ছ কোষ বা কলার সমষ্টি, যেটা থকথকে হবে। কিরকম হবে? ক্যালাস পালন বা ক্যালাস কালচার। আচ্ছা, ক্যালাস কালচার। তারপরে আসবে হচ্ছে ক্যালাস কালচারের পরে আসবে এমব্রায়ো কালচার। এমব্রায়ো মানে ভ্রূণ, ভ্রূণ পালন। ভ্রূণ থেকেও আমরা একটা নতুন গাছ সৃষ্টি করতে পারি, বা এমব্রায়ো কালচার। আচ্ছা, ভ্রূণ থেকেও আমরা নতুন একটা গাছ উৎপন্ন করতে পারি। অবশ্যই সেটা কি অপরিণত ভ্রূণ হবে। ভ্রূণটা যদি একদম ম্যাচিওর হয়, যে সেই ভ্রূণটা থেকে যতটা সহজ হবে আমাদের একটা নতুন গাছ তৈরি করতে, তার থেকে অনেক বেশি সহজ হবে যদি সেটা কি একটা অপরিণত ভ্রূণ হয়। যদি সেটা একটা কি অপরিণত ভ্রূণ হয়। যদি সেটা একটা অপরিণত ভ্রূণ হয়, তাহলে সেখান থেকে আমাদের কালচার করতে অনেক বেশি সহজ হবে। আচ্ছা, ভ্রূণ পালন গেল। তারপরে আমাদের আর আসবে কি প্রোটোপ্লাস্ট কালচার। প্রোটোপ্লাস্ট কি জিনিস? আমাদের আরেকটা আসবে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট কালচার কি জিনিস? প্রোটোপ্লাস্ট কি জিনিস আগে সেটা জানি। প্রোটোপ্লাস্টটা কি জিনিস? প্রোটোপ্লাস্ট হচ্ছে একটা নগ্ন সেল, নগ্ন কোষ। কিরকম? একটা কোষের আমরা কি জানি, কোষ প্রাচীর থাকে, সেল ওয়াল থাকে, সেল মেমব্রেন থাকে। কিন্তু এই যে প্রোটোপ্লাস্ট হচ্ছে সেই সমস্ত সেলগুলো যেগুলোর কোনো রকম সেল ওয়াল বা সেল মেমব্রেন থাকে না, কিন্তু এই সেল মেমব্রেন বাদ দিয়ে একটা কোষের যে সমস্ত জিনিস থাকা প্রয়োজন একটা মানে আদর্শ কোষে, সেই কোষের সমস্ত জিনিসগুলো কিন্তু থাকবে। তার মধ্যে কি কি থাকবে? প্রোটোপ্লাস্টে শুধু সেল মেমব্রেন থাকবে না, কি থাকবে? থাকবে সাইটোপ্লাজম, আচ্ছা, আর কি থাকবে কোষে? আর কি থাকে? থাকে কোষীয় বিভিন্ন অর্গানেল, সেল অর্গানেল। অভ্যন্তরীণ থাকবে, অভ্যন্তরীণ কোষীয় উপাদান। আচ্ছা, আর কি থাকবে? সাইটোপ্লাজম থাকবে, অভ্যন্তরীণ কোষীয় উপাদান থাকবে, আর কি থাকবে? সেই কোষের প্লাজমা মেমব্রেন থাকবে,
মানে এক কথায় সেই কোষের সমস্ত জিনিসই উপস্থিত থাকবে, শুধুমাত্র কি শুধুমাত্র থাকবে না হচ্ছে কি সেল মেমব্রেন বা সেল ওয়াল, শুধুমাত্র থাকবে না কি অ্যাবসেন্ট অফ সেল, এটাতে শুধুমাত্র থাকবে না অ্যাবসেন্ট থাকবে কি একটা প্রোটোপ্লাস্টের মধ্যে কি থাকবে না, প্রোটোপ্লাস্টের মধ্যে থাকবে না শুধুমাত্র সেল মেমব্রেন বা সেল ওয়াল, শুধুমাত্র অ্যাবসেন্ট থাকবে সেল মেমব্রেন, বাদ বাকি একটা সেলের যা যা জিনিস থাকা দরকার সেই সব কিছু থাকবে একটা প্রোটোপ্লাস্টের মধ্যে। তার মানে সেল মেমব্রেনকে বাদ দিয়ে যে সেলটা থাকবে সেটাই হচ্ছে একটা প্রোটোপ্লাস্ট। তো এই প্রোটোপ্লাস্টটাকে কালচার করে আমরা কি একটা নতুন উদ্ভিদ তৈরি করতে পারি, একটা নতুন একটা উদ্ভিদ তৈরি করতে পারি। আর লাস্ট আছে যে সাসপেনশন কালচার। সাসপেনশন কালচার কি জিনিস? সাসপেনশন বুঝতেই পারছো, সাসপেনশন কালচার, সাসপেনশন মানে প্রলম্বন, বাংলাটাও লিখে দিচ্ছি প্রলম্বন। সাসপেনশনের বাংলা হচ্ছে প্রলম্বন, মানে কি প্রলম্বন পালন। এটা কি? এটা হচ্ছে উত্তেজিত তরল মাধ্যমে আমরা কি করি, উত্তেজিত তরল মাধ্যমে আমরা নিউট্রিয়েন্ট দিয়ে সেটার মধ্যে আমরা কি একটা সেলকে কালচার করি, সেটা হচ্ছে আমাদের সাসপেনশন কালচার। তো এই গেল আমাদের সেল টিস্যু কালচারের টাইপ, মানে এতগুলো টাইপ আমাদের হতে পারে। আচ্ছা, তো এরপরে আসি আমরা টিস্যু কালচারের স্টেপ, ওটা তো বলো টাইপ, কিন্তু সেটা হবে কি করে, তাহলে কি পড়বো এবার আমরা স্টেপস অফ টিস্যু কালচার। তো টিস্যু কালচারের স্টেপ, সেই স্টেপের মধ্যে প্রথমেই বললাম টিস্যু কালচার মানে হচ্ছে কি একটা কোনো গাছের অবশ্যই সেই গাছটার সমস্ত গুণাবলী থাকতে হবে, সমস্ত বৈশিষ্ট্য। এমন নয় যে সেই গাছটার পাতা নেই, বা এমন নয় যে সেই গাছটা রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে গেছে বা ধ্বংসের মুখে, সেরকম না। একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন বা সুস্থ স্বাভাবিক একটা গাছ, যেটার থেকে আমরা কি করতে পারি, টিস্যু কালচার করতে পারি। তার জন্য কি কি স্টেপ আমরা করব? ধরো এই একটা গাছ আছে, এই একটা টবের মধ্যে একটা গাছ আছে। তো এই গাছের এর আগেই আমরা পড়েছিলাম এক্সপ্ল্যান্ট বলে একটা ওয়ার্ড। কি পড়েছিলাম? এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্টটা কি জিনিস? এর আগের দিন আমরা পড়েছিলাম এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্টটা কি জিনিস? এক্সপ্ল্যান্টটা হচ্ছে এক্সপ্ল্যান্ট কি জিনিস? এক্সপ্ল্যান্ট হচ্ছে কোনো একটা গাছের বা কোনো একটা উদ্ভিদের পার্টিকুলার একটা অংশ, সেটা হচ্ছে কি আমাদের এক্সপ্ল্যান্ট। সেটা কোনো পাতার অংশ হতে পারে, কোনো কাণ্ডের একটা পার্টিকুলার অংশ হতে পারে, মূলের অংশ হতে পারে, যে কোনো জায়গার হতে পারে, সেটা হচ্ছে এক্সপ্ল্যান্ট। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই যে টবের মধ্যে গাছটা আছে, গাছটা থেকে আমরা কোনো একটা পার্টিকুলার অংশকে এক্সপ্ল্যান্ট হিসেবে আমরা কোনো একটা অংশকে নিলাম। সাপোজ আমি একটা পাতার অংশকেই নিলাম, এই পাতার অংশটা আমার কাছে এক্সপ্ল্যান্ট, এটাকে আমি এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহার করছি। কি করব? আর আমি একটা নেব কনিক্যাল ফ্ল্যাক্স। তো সেই কনিক্যাল ফ্ল্যাক্সটার মধ্যে কি করব? কনিক্যাল ফ্ল্যাক্সটার মধ্যে কালচার মিডিয়াম, এটা হচ্ছে কি কালচার মিডিয়াম। এটা হচ্ছে কি আমার কালচার মিডিয়াম। তো এই যে আমি কালচার মিডিয়াম দিয়ে রেখেছি কনিক্যাল ফ্ল্যাক্সে। তো এবার আমি এই যে এক্সপ্ল্যান্টটা নিলাম, এই গাছের কিছু একটা ছোট অংশ, এই পাতার একটা ক্ষুদ্র অংশ, সেটা হচ্ছে এক্সপ্ল্যান্ট হিসেবে আমি ব্যবহার করছি। তো এক্সপ্ল্যান্টটাকে আমি কি করবো, এই কালচার মিডিয়ামের মধ্যে দিয়ে দেবো। আর এই যে কনিক্যাল ফ্ল্যাক্সের মুখটা আমি তুলো দিয়ে বন্ধ করে রেখেছি। এটা কি? এটা হচ্ছে তুলো। আচ্ছা, তাহলে এবার এই গাছের সেই এক্সপ্ল্যান্টটাকে আমি কি করলাম, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এই এক্সপ্ল্যান্টটা আমি এখানে দিয়ে দিলাম, তারপর আমি আবার মুখটা তুলো দিয়ে আটকে দিলাম। তো কি হলো, আমার গাছের সেই এক্সপ্ল্যান্টটা, সেই পাতার ক্ষুদ্র অংশটা আমি কালচার মিডিয়ামে দিয়ে দিয়েছি। এইবার কালচার মিডিয়ামটা আমার কি দিয়ে তৈরি করেছি? কালচার মিডিয়ামটা তৈরি হয়েছে অনেক কিছু জিনিস দিয়ে। তার মধ্যে কি কি আছে?
তার মধ্যে আছে ম্যাক্রো এলিমেন্ট, আছে মাইক্রো এলিমেন্ট। মাইক্রো এলিমেন্ট বলতে কি, ম্যাক্রো মানে অনেক বেশি পরিমাণে লাগবে, আর মাইক্রো মানে অল্প পরিমাণে লাগবে। তো সেই এলিমেন্টগুলো থাকবে। আর থাকবে, আচ্ছা ফার্স্টে লিখি এলিমেন্ট। এলিমেন্টের মধ্যে ম্যাক্রো থাকবে, মাইক্রো থাকবে, মাইক্রো আর কি ম্যাক্রো। আচ্ছা, তো সেই ম্যাক্রো এলিমেন্ট আর মাইক্রো এলিমেন্ট আর কি থাকবে এলিমেন্টের মধ্যে থাকলো? আচ্ছা, মাইক্রো এলিমেন্ট থাকে 17টা, আর ম্যাক্রো এলিমেন্ট থাকে 16টা। এটা তোমরা বইতে পেয়ে যাবে, যদিও এতটাও ডিটেলস প্রয়োজন হয় না, তাও আমি কালচার মিডিয়ামটা কি কি দিয়ে তৈরি সেটা দেখাচ্ছি। সেখানে এলিমেন্ট থাকবে, আর কি থাকবে? ভিটামিন থাকবে। ভিটামিনের মধ্যে কোন ভিটামিন সব থেকে বেশি থাকবে? ভিটামিন থাকবে B12। তাহলে ভিটামিনের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম থাকবে B12। আর কি থাকবে? এই ভিটামিন থাকবে। আর আমরা দিতে পারি ইস্ট। আমাদের কাছে যদি ভিটামিন বা ইস্ট না থাকে, আমরা টমেটো জুস ইউজ করতে পারি অ্যাজ এ ভিটামিন হিসেবে। আচ্ছা, আর থাকবে ফাইটোহরমোন। আর থাকবে কি? ফাইটোহরমোন। আচ্ছা, আর থাকবে ফাইটোহরমোন। আর কি থাকবে? ফাইটোহরমোন। আর থাকবে এগার। এগারটা কি জিনিস? এগারটা হচ্ছে শৈবাল। এগারটা হচ্ছে শৈবালের গুঁড়ো। আর হচ্ছে থাকবে ফুড সোর্স হিসেবে আমরা এর মধ্যে দেব সুক্রোজ বা মল্টোজ বা গ্লুকোজ, এই টাইপের জিনিস আমরা দিতে পারি। আচ্ছা, আর এর মধ্যে আমরা এই কালচার মিডিয়ামটার পিএইচ লেভেলটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। পিএইচ লেভেল কত হবে? 5.5 থেকে 5.8। পিএইচ লেভেলটা আমাদেরকে সবসময় মেনটেন করতে হবে। তো একটা কালচার মিডিয়াম কি কি দিয়ে তৈরি হবে? কালচার মিডিয়ামের মধ্যে থাকবে ম্যাক্রো এলিমেন্ট, থাকবে মাইক্রো এলিমেন্ট, থাকবে ভিটামিন, থাকবে ফাইটোহরমোন, থাকবে এগার, থাকবে সুক্রোজ, আর থাকবে কি? জল, H2O, আর থাকবে জল। আচ্ছা, তো এই প্রসেসটা যে ল্যাবরেটরিতে হচ্ছে, তার জন্য এই প্রসেসটাকে আমরা কি বলি? ইনভিট্রো। মানে কি? যেটা আমি ল্যাবে বসে করতে পারছি, আমার এক্সপেরিমেন্টটাকে আমি ল্যাবে বসে রান করাতে পারছি, সেটা হচ্ছে ইনভিট্রো প্রসেস, ইনভিট্রো এক্সপেরিমেন্ট। আচ্ছা, তো এই যে এক্সপ্ল্যান্টটা, যেটাকে আমি কালচার মিডিয়ামের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু কালচার মিডিয়ামটা কি? আমার যেহেতু কালচার মিডিয়ামটা লিকুইড, যদি আমি এগারটাকে না দিই, যদি বাকি সবগুলো জিনিস দিই, তাহলে কি আমার কালচার মিডিয়ামটা লিকুইড হবে, সেটাকে আমার সেমি সলিড করতে হবে। তার জন্য আমি এগারটা কিন্তু অ্যাড করি। আচ্ছা, তো এই একটা যে সেমি সলিড একটা থকথকে মানে জেলির মতো একটা মিশ্রণ তৈরি হলো, সেটার মধ্যে আবার কি সহজেই সেই গাছের যে ছোট অংশটা, যেটা এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহার করছি, সেটাকে আমি কি সুন্দরভাবে পুঁতে দিতে পারবো, সুন্দরভাবে গেঁথে রাখতে পারবো। আচ্ছা, তারপরে এটাকে দেওয়ার পর আমি কি করব? হ্যাঁ, এটাকে দেওয়ার পর আমি এবার এই ফর্মটা তৈরি হলো, এটাকেই হচ্ছে কি বলছি আমি? কেলাস। এই যে এক্সপ্ল্যান্টটা পরের একটা যদি আমি ইয়ে দিই, আচ্ছা এখানে জায়গা নেই, এদিকে দিচ্ছি। তো তো কি হচ্ছে এইবার? এই হচ্ছে আমার কনিক্যাল ফ্লাক্সটা, সেটার আমার হচ্ছে মুখ বন্ধ, কি দিয়ে? তুলো দিয়ে মুখ বন্ধ। আচ্ছা, এখানে এই লেভেল পর্যন্ত কালচার মিডিয়াম আছে। তো এর উপরে যে যতটা ছিল, মানে যেরকম অবস্থায় আমি এক্সপ্ল্যান্ট দিয়েছিলাম, এখন আমি কি দেখবো? তার থেকে অনেক বেশি, মানে ও এক্সপ্ল্যান্টটা কি করেছে? এখানে গ্রো করেছে, আকারে বড় হয়েছে। কিন্তু সেটা বড় হয়েছে, সেটা কি হিসেবে বড় হয়েছে? সেটা একটা থকথকে একটা মানে জেলির মতো একটা অবস্থাতেই আছে, এমনটা না যে সেটা কোনো গাছ বা সেটা কোনো কাণ্ড বা সেটা থেকে পাতা এরকম কিছু তৈরি হয়েছে। ওটা কি
একটা থকথকে তৈরি হয়েছে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমি বলবো কেলাস। তাহলে এই যে থকথকে ব্যাপারটা, এইটাকে আমি বলছি অনেকগুলো সেলের যে একটা পিণ্ড, সেটাকে আমি বলছি কেলাস। আচ্ছা, তারপর এখান থেকে তারপর কি করলাম আমি? এই যে কেলাসটা ফর্ম হলো, সেই কেলাসটাকে আমি এবার কি করেছি? কেলাসটাকে আমি ভাগ করেছি। কিরকম ভাগ করেছি? কেলাসটাকে আমি 3টে টেস্ট টিউবে ভাগ করেছি। 1টা 2টো 3টে। তো সেই কেলাসটাকে আমি 3টে টেস্ট টিউবে ভাগ করেছি। এই তার কালচার মিডিয়াম, 3টাতে কালচার মিডিয়াম আছে। তো এবার সেই কেলাসটাকে 3টে ভাগে ভাগ করে আমি 3টাতেই কেলাসটাকে দিয়ে দিয়েছি। আচ্ছা, হলো, সেই কেলাসটা দিয়ে দিয়েছি। তারপরের স্টেপে আমি দেখব যে তারপরের স্টেপে আচ্ছা 3টে ভাগে ভাগ করলাম। তারপরে স্টেপে আমি দেখব যে এই যে 3টে টেস্ট টিউব, এবার 3টে টেস্ট টিউব, এই 3টে টেস্ট টিউবের মধ্যে আমি 3 রকমের জিনিস অ্যাড করব, যার জন্য কি আমি ডিফারেন্সটা বুঝতে পারবো। তো এটা ধরলাম আমি একটা টেস্ট টিউব, এই একটা টেস্ট টিউব, এই একটা টেস্ট টিউব। আচ্ছা, তো এই সবগুলোতেই কালচার মিডিয়াম আছে, সবগুলোতে কালচার মিডিয়াম আছে, সবগুলোতে কেলাস আছে। আমি কি করেছি? এই যে 3টে টেস্ট টিউবের মধ্যে একটা টেস্ট টিউবের মধ্যে আমি অ্যাড করেছি। ধরলাম আমি এটা টেস্ট টিউব নাম্বার 1, এটা 2, এটা 3। তো এটা 1, এটা 2, এটা 3। তো এই 1 নম্বর টেস্ট টিউবের মধ্যে আমি ফাইটো হরমোন, এই যে আমরা এর আগে পড়লাম ফাইটো হরমোন, সেই ফাইটো হরমোন অ্যাড করলাম। কোন ফাইটো হরমোন? ফাইটো হরমোন আমি অ্যাড করলাম সাইটোকাইনিন। তো সাইটোকাইনিন, তো আমি কোন ফাইটো হরমোনটাকে অ্যাড করলাম আমি সাইটোকাইনিন। সাইটোকাইনিন অ্যাড করার ফলে কি হলো? আচ্ছা, সাইটোকাইনিন আমি 1, 2 দুটোতেই অ্যাড করলাম, 1, 2 দুটোতেই আমি সাইটোকাইনিন অ্যাড করলাম, শুধুমাত্র 3তে কিছু অ্যাড করিনি। তো কি হলো? সাইটোকাইনিনটা অ্যাড করার জন্য এই যে কেলাস ছিল, এই তার কেলাস। আচ্ছা, 1, 2 তে সাইটোকাইনিন অ্যাড করা হয়েছে, তার জন্য কি হলো? এখান থেকে হচ্ছে দুটোতেই কি তৈরি হয়ে গেল? কাণ্ড তৈরি হলো। দুটোর মধ্যে কি তৈরি হলো? কাণ্ড তৈরি হয়ে গেল। হ্যাঁ, 1, 2 দুটোতেই কাণ্ড তৈরি হলো। আর এটাতে কিন্তু কিচ্ছু হলো না, এটাতে শুধু কেলাসই গঠন হয়ে গেল, কেলাসটাই রয়ে গেল। আচ্ছা, এর পরের স্টেপে আমি কি করলাম? এই যে 3টে টেস্ট টিউব, তার মধ্যে এবার আমি 1 নম্বর টেস্ট টিউবের মধ্যে, আচ্ছা এই টেস্ট টিউব, এই তার কালচার মিডিয়াম, এই টেস্ট টিউব নাম্বার 2, এই তার কালচার মিডিয়াম, আর এই টেস্ট টিউব নাম্বার 3, এই তার কালচার মিডিয়াম। আচ্ছা, হলো। তো এবার আমি এই 1 নম্বর টেস্ট টিউবের মধ্যে আমি কি করলাম? 1 নম্বর টেস্ট টিউবের মধ্যে আরেকটা ফাইটো হরমোন অ্যাড করলাম। কোন ফাইটো হরমোন অ্যাড করলাম আমি? এবার ফাইটো হরমোন অ্যাড করলাম অক্সিন। আচ্ছা, এই 1 নম্বর টেস্ট টিউবের মধ্যে আমি অ্যাড করলাম অক্সিন। তাহলে এই আমার কেলাস ছিল 3টাতেই, এই কেলাস ছিল, এই কেলাসের মধ্যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর টেস্ট টিউব। 2 নম্বর টেস্ট টিউবে কি শুধুমাত্র কি হয়েছিল? শুধুমাত্র কাণ্ড হয়েছিল। 1 নম্বর টেস্ট টিউবে কাণ্ড হয়েছিল। এক নম্বর টেস্ট টিউবে কাণ্ড হয়েছিল, সাথে কি হয়ে গেল? সাথে আমার এদিকে রুট হয়ে গেল, সাথে রুট তৈরি হলো অক্সিন দেওয়ার জন্য। তাহলে কি তৈরি হচ্ছে? রুট। কিন্তু যেহেতু আমি 2তে তো অক্সিন দিইনি, তোর জন্য কি রুট তৈরি হচ্ছে না। 3তে আমি কিচ্ছু দিইনি, না সাইটোকাইনিন না অক্সিন, ওকে, এর মধ্যে শুধু কেলাসটাই ফর্ম হয়ে রয়ে গেল। তার মানে কি এর থেকে আমি ফার্দার কোনো গাছ আমি পাওয়ার চান্স আমার কমে গেল। এর থেকে রুট ছাড়া, কোনো গাছের মূল ছাড়া একটা গাছ বাঁচতে পারে না। তো কি এখান থেকেও আমি গাছ পাবো না। শুধুমাত্র টেস্ট টিউব 1 থেকেই আমি একটা গাছ পেতে পারি। এখান থেকে এইটাকে যদি আমি এটাকে এখন যদি আমি আরেকটা
এটাকে যদি একটা আমি একটা বিকারের মধ্যে যদি লাগাই তাহলে কি হবে, বিকার না সরি, এটাকে একটা যদি আমি টবের মধ্যে যদি লাগাই, এই যদি একটা টব হয় তাহলে কি এই গাছটাকে যদি আমি নিয়ে এসে একটা টবে যদি লাগিয়ে দিই তাহলে কি তার কি আছে, রুট আছে, পাতা আছে, মূল আছে, সে কি হবে, সে এই যে রুট তার আছে, সে কি একটা নতুন গাছ তৈরি হবে, সে আস্তে আস্তে গাছটা বড় হবে। তো এই গেল আমার স্টেপ, টিস্যু কালচারের স্টেপ। আচ্ছা, এখানে দুটো কথা বলি। এই যে একটা যে গাছ, এই গাছের যে একটা ছোট্ট অংশ, এই যে একটা এক্সপ্ল্যান্ট আমি যে নিলাম, এই যে একটা পাতার থেকে যে একটা ছোট্ট ক্ষুদ্র অংশ আমি অ্যাজ এ এক্সপ্ল্যান্ট হিসেবে নিলাম, সেটার থেকে আমি একটা পূর্ণাঙ্গ গাছ পেলাম, আবার সেখান থেকে আমি একটা গাছ পেলাম। এই যে এই এক্সপ্ল্যান্টটা থেকে আমি একটা কি গোটা একটা গাছ তৈরি করতে পারলাম। সেটা হচ্ছে কি, এই যে পাতাটার টোটিপোটেন্সি, সেই পাতাটার কি টোটিপোটেন্সি। আচ্ছা, কি সেটা এই গাছের হচ্ছে টোটিপোটেন্সি বা টোটিপোটেন্ট। টোটিপোটেন্সি, টোটিপোটেন্সি বলতে কি বোঝায়? টোটিপোটেন্সি হচ্ছে কোনো একটা ক্ষুদ্র অংশ, কোনো একটা ইন্ডিভিজুয়ালের কোনো একটা পার্টিকুলার অংশ, কোনো একটা অংশ থেকে যদি আমি আবার সেই ইন্ডিভিজুয়ালটা তৈরি করতে পারি, সে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। এখানে কি হলো, একটা গাছের একটা পাতার অংশ থেকে আমি কালচার করে একটা পূর্ণাঙ্গ গাছ তৈরি করতে পারলাম। তার মানে কি, সেই পাতাটা হচ্ছে কি টোটিপোটেন্ট, এটা হচ্ছে টোটিপোটেন্সি। আচ্ছা, আর একটা ওয়ার্ড আছে প্লুরিপোটেন্সি। আর একটা ওয়ার্ড আছে কি প্লুরিপোটেন্সি। প্লুরিপোটেন্সি কি? প্লুরিপোটেন্সি হচ্ছে সাপোজ কোনো একটা গাছের কোনো একটা পার্টিকুলার পার্ট আমি নিলাম, পার্টটা নিয়ে অন্য কোনো একটা, ধরো গাছের এই পাতাটাকে আমি নিলাম, পাতাটাকে নিয়ে যদি আমি ওই গাছেরই ধরো এই শেকড়ের কাছে যদি আমি বসিয়ে দিই, বা মূলের কাছে যদি আমি এই পাতাটাকে যদি বসিয়ে দিই, তাহলে কি হবে, এই পাতাটা থেকে এই গাছের মূল তৈরি হবে। পাতাটা থেকে কি হবে, গাছের মূল তৈরি হবে। পাতাটা আমি যেখানে দিলাম সেখান থেকে মূল তৈরি হবে। কিরকম, যে কোনো ধরনের, মানে কি প্লুরিপোটেন্ট হচ্ছে কোনো একটা সিঙ্গেল সেল, কোনো একটা সেল সেটা কোনো একটা গোটা অর্গানকে তৈরি করতে পারবে, কিন্তু কোনো একটা ইন্ডিভিজুয়াল তৈরি করতে সে পারবে না। ধরো কোনো একটা যেমন স্টেম সেল থেকে কি হার্ট তৈরি হতে পারে, লাংস তৈরি হতে পারে, তো সেটা হচ্ছে কি ওর প্লুরিপোটেন্সি। কিন্তু টোটিপোটেন্সি কিন্তু নয়। টোটিপোটেন্সি মানে একটা গোটা ইন্ডিভিজুয়াল তৈরি করতে হবে। যদি স্টেম সেলে সেই ক্ষমতা থাকতো তাহলে কি স্টেম সেল একটা গোটা মানুষকে তৈরি করে দিতে পারতো। তো সেটা হচ্ছে প্লুরিপোটেন্সি। তো এই গেল টোটিপোটেন্সি আর প্লুরিপোটেন্সি। তো এরপরে আসি, এই যে টিস্যু কালচার আমরা করব, কেন করব, এর ইম্পর্টেন্সটা কি? তো টিস্যু কালচারের ইম্পর্টেন্স কি? টিস্যু কালচারের ইম্পর্টেন্স কি, এর গুরুত্ব কি? এর সিগনিফিকেন্স কি, এর গুরুত্ব কি, টিস্যু কালচারে কি গুরুত্ব আছে, কেন আমরা টিস্যু কালচার করব? কেন করব? রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করতে। ধরো কোনো একটা গাছের কোনো একটা রোগ হয়েছে, ছত্রাক বা ব্যাকটেরিয়া বা মাইক্রোপ্লাজম কিছু একটা অ্যাটাক করছে, যার জন্য কি হয়েছে, গাছটা ধীরে ধীরে মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, হতে পারে সেই গাছটা কোনো একটা মানে হাইব্রিড গাছ, বা সেই গাছটার মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার আছে, কিন্তু সেই গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। তখন কি আমি যদি ওই গাছের যে পার্টে কোনো রোগ জীবাণু আক্রমণ করেনি সেই পার্ট থেকে যদি আমি কালচার করি, তাহলে কি আবার সেই গাছটাকে আমি পাবো। তাহলে কি রোগ জীবাণু মুক্ত গাছ আমি পেতে পারি, রোগ জীবাণু মুক্ত উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। আর কি সম্ভব, দেহজ ভ্রূণ সৃষ্টি করা সম্ভব।
রোগ জীবাণুমুক্ত উদ্ভিদ। আর কি সম্ভব? দেহজ ভ্রূণ। দেহজ ভ্রূণ আমি তৈরি করতে পারি, মানে কোনো একটা গাছ, গাছের থেকে সেই গাছটা যদি স্টেরাইল হয়, যে সেই গাছটা স্টেরাইল মানে কি, সেই গাছটা ফার্দার কোনো মানে বংশবিস্তার করতে পারছে না, কিন্তু আমি সেই গাছটা থেকে যদি কোনো একটা অংশ নিয়ে কালচারের মাধ্যমে যদি সেটার সেই গাছে যদি এবার আনতে পারি, তাহলে কি ওর বংশ থেকে যাচ্ছে, সে থেকে যাচ্ছে। আর কি হতে পারে? দেহকোষের সংকরায়ন। দেহকোষের সংকরায়ন কি জিনিস? একটু আগে যেটা বললাম, যে কোনো একটা গাছে যদি সেই গাছটা স্টেরাইল হয়, দেহকোষের সংকরায়ন। আচ্ছা, দেহকোষের সংকরায়নটা কি? যেমন ধরো আলু, এটা কি বলি আমি, আলু, একটা আলু আর একটা টমেটো, একটা আলু আর একটা টমেটো, এই দুটোর মধ্যে যদি সংকরায়ন করা হয়, হাইব্রিডাইজেশন যদি করা হয়, তাহলে আমি কি পাই? নতুন একটা শস্য পাই। কি সেটা? নতুন একটা শস্য হচ্ছে কি? টমেটো। নতুন একটা শস্য পাই, সেটা কি? টমেটো। আচ্ছা, তো আলু আর টমেটোর যদি আমি হাইব্রিডাইজেশন করি এই টিস্যু কালচারের মধ্য দিয়ে, তাহলে আমি কি নতুন একটা শস্য পাই, সেটা হচ্ছে টমেটো। আর কি হতে পারে? দ্রুত বংশবিস্তার আমি করাতে পারি কোনো একটা উদ্ভিদের, দ্রুত বংশবিস্তার। কোনো একটা উদ্ভিদের আমি কি টিস্যু কালচারের মধ্য দিয়ে দ্রুত বংশবিস্তার করাতে পারি। আচ্ছা, এরপরে আসি, এই যে টিস্যু কালচারটা করব, টিস্যু কালচারের স্টেপে দেখলাম অনেক কিছু আমার লাগে, কালচার মিডিয়াম লাগে, কালচার মিডিয়ামটা অনেক কিছু দিয়ে তৈরি হয়। তো এই সমস্ত কিছুর সতর্কতা কি আছে? সতর্কতা, আমি কি কি কশন অবলম্বন করব, কোন কোন জিনিসগুলোকে আমি মাথায় রেখে কাজগুলো করব। তার মধ্যে কি অবশ্যই, তার মধ্যে কি থাকবে? ওই যে কালচার মিডিয়ামটা বা পালন মাধ্যম, সেটা যাতে কোনোভাবেই কি না হয়, সেটা যাতে কোনোভাবেই সংক্রমিত না হয়। তার মানে কি পালন মাধ্যম সের দিকে নজর রাখতে হবে। পালন মাধ্যম মানে সেই কালচার মিডিয়ামটা, সেটা যাতে কোনোভাবেই সংক্রমিত না হয়। যদি সেটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন হয়, তাহলে কি হবে? সেই আমার গোটা প্রসেসটাই আমার নষ্ট হয়ে যাবে, সেটা আমার আর হবে না। আর কি হবে? সেই কালচার মিডিয়াম আমরা সাধারণত কালচার মিডিয়াম কি ইউজ করি? সাধারণত আমরা কালচার মিডিয়াম এমএস মিডিয়াম। এমএস মিডিয়ামটা কি? এমএস মিডিয়াম হচ্ছে কালচার মিডিয়াম। এমএস মিডিয়ামটা কি? মুরাসিস অ্যান্ড স্কোপ। ফুল ফর্মটা লিখে দিচ্ছি। অ্যান্ড স্কুপ, এই ফুল ফর্ম M&S, মুরাসিস অ্যান্ড স্কুপ। এইটা হচ্ছে আমাদের কি সব ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই এমএস মিডিয়ামটাই ব্যবহার করি। আর এই মিডিয়ামে কি অবশ্যই পিএইচটা মেনটেন, পিএইচটাকে লক্ষ্য রাখতে হবে, পিএইচের উপর নজর রাখতে হবে। আর কি কালচার মিডিয়ামে যে উপকরণগুলো আছে, সেই উপকরণগুলো কি নিউট্রিয়েন্ট বলো, ওই ফাইটো হরমোন বা জল বা এই যে পিএইচ লেভেল, এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আর কি হতে পারে? আর কি সতর্কতা আমরা অবলম্বন করব? মেশিনের দিক থেকে কি সতর্কতা অবলম্বন করব? কি কি মেশিন আমাদের লাগবে? কি কি মেশিন আমাদের লাগবে? আমাদের মেশিন লাগবে কি অটোক্লেভ। অটোক্লেভ কি জিনিস?
অটোক্লেভ। অটোক্লেভ একটা এরকম মেশিন যেটার মধ্যে আমরা কি হিট আর প্রেসার এই দুটো দিয়ে আমরা জীবাণু মুক্ত করি। রোগ তো মুক্ত করতে পারি না, জীবাণুকে মুক্ত করি। কিরকম? এই অটোক্লেভের মধ্যে টেম্পারেচার হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে টেম্পারেচার। আর প্রেসার হচ্ছে কত? প্রেসার হচ্ছে 15 to 20 পাউন্ড। এটা হচ্ছে টেম্পারেচার। আর কি কতক্ষণ টাইম পর্যন্ত? 20 মিনিট। আচ্ছা, তাহলে কি অটোক্লেভ হচ্ছে এরকম একটা মেশিন যেখানে টেম্পারেচার অ্যান্ড প্রেসার দিয়ে আমরা জীবাণু মুক্ত করি। এই যে সমস্ত জিনিসগুলো আমরা এর আগে যে প্রসেসটা গেল, স্টেপটা আমরা যেটা পড়লাম, সেই গোটা স্টেপটার যা যা জিনিস আমাদের লেগেছে, এই সাপোজ এই যে এটার মধ্যে যা যা লেগেছে, এই টেস্ট টিউব বলো, কনিক্যাল ফ্লাস্ক বলো, ইভেন কনিক্যাল ফ্লাস্কের মুখে আটকানো যে তুলো সেটা বলো, কালচার মিডিয়াম বলো, এই টপ বলো, এই সব কিছুকে কি করতে হয়? অটোক্লেভ করে নিতে হবে। এটা হচ্ছে তার প্রসেস। যদি অটোক্লেভ মেশিন না থাকে, সেটা নর্মাল কুকারে হয়, সেটার জন্য হট এয়ার ওভেন লাগবে। সেটার জন্য কি লাগবে? হট এয়ার ওভেন, যার মধ্যে টেম্পারেচার হবে 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস। আর সেটা কতক্ষণ? 1 থেকে 2 ঘন্টা, 1 to 2 আওয়ার। এইটা হচ্ছে টেম্পারেচার। এটা গেল হচ্ছে অটোক্লেভ। আচ্ছা, অটোক্লেভের পরে আর কি মেশিন লাগবে? আর একটা আমাদের লাগবে, সেটা হচ্ছে কি ল্যামিনার এয়ার ফ্লো। সেটা কি? ল্যামিনার এয়ার ফ্লো। এটার কাজ কি? ল্যামিনার এয়ার ফ্লো এটার কাজ কি? এই যে গোটা প্রসেসটা কি হয়? গোটা প্রসেসটা যে স্টেপটা আমরা করলাম, সেই গোটা প্রসেসটা সাপোজ ধরো এরকম একটা কাচের একটা বক্সের ভেতর আমাদের এই প্রসেসটা সম্পূর্ণ হচ্ছে। তো এই কাচের বক্সটার মধ্যে ধরো এখানে আমার এই টেস্ট টিউবটা আছে, আমি একটা টেস্ট টিউবই দিলাম, ধরো এখানে আমার টেস্ট টিউব আছে, এই তুলো বন্ধ করা আছে, এই কালচার মিডিয়াম আছে। আচ্ছা, এই যে কাচের ভেতরের যে জিনিসটা, সেটার কি হচ্ছে? ল্যামিনার এয়ার ফ্লোতে কি হয়? এই দুদিক থেকে কি হয়? এয়ার ফ্লো হতে থাকে। তার জন্য কি হয়? এই অটোক্লেভ করার পরেও যদি কোনো জীবাণু থেকে থাকে, তাহলে সেটা এই এয়ার ফ্লোর মধ্য দিয়ে এড়ানোর চেষ্টা করা হয়। আর কি হয়? আর এই এয়ার ফ্লোটার ল্যামিনেটরটার মাঝখানে কি থাকে? রে থাকে। এগুলো হচ্ছে ধরো এদিক দিয়ে রে হয়, হাই রেডিয়েশনের রে দেওয়া হয়, যার জন্য কি রেডিয়েশনের জন্য অনেক জার্মস মরে যেতে পারে, জীবাণু মুক্ত হতে পারে। আচ্ছা, তো এটা গেল আমাদের কি সতর্কতা আমরা অবলম্বন করব। আচ্ছা, এরপরে কি সতর্কতা আমরা অবলম্বন করলাম? এই যে গোটা প্রসেসটা, যেটা হচ্ছে টিস্যু মানে একটা ছোট্ট অংশ থেকে, গাছের একটা ছোট অংশ থেকে আমাদের একটা নতুন গাছ তৈরি হলো। এই গোটা প্রসেসটাকে কি হয়? এই গোটা প্রসেসটা হচ্ছে এই গোটা প্রসেসটাকে আমরা কি বলি? মাইক্রো প্রপাগেশন। কি জিনিস? মাইক্রো প্রপাগেশন। বা কি? অণু বিস্তার। আচ্ছা, মাইক্রো প্রপাগেশন বা অণু বিস্তার, এটা তাহলে কি জিনিস? টিস্যু কালচারের মাধ্যমে উদ্ভিজ্জ বস্তুর সাহায্যে এক বা একাধিক যে নতুন উদ্ভিদ আমরা তৈরি করি। আমরা এর আগে একটা শুধু দেখলাম, এই যে এই জায়গাতে এখানে আমরা কি দেখলাম? শুধুমাত্র একটা এক্সপ্ল্যান্ট দেখলাম। যদি আমরা অনেকগুলো এক্সপ্ল্যান্ট একবারে নিই, ধরো একটা পাতা থেকে নিয়েছি, একটা কাণ্ড থেকে নিয়েছি, একটা মূল থেকে নিয়েছি, তাহলে কি হবে? একই সাথে
একই সময় একই সাথে আমরা কি অনেকগুলো নতুন নতুন উদ্ভিদ তৈরি করতে পারবো, কারণ সবগুলো তো টোটিপোটেন্ট, সবগুলোর তো টোটিপোটেন্সি আছে, সবগুলোই তো নতুন একটা উদ্ভিদ তৈরি করতে পারবে। তো সেই জন্য সেটাকে কি বলছে, একই সাথে এক বা একাধিক নতুন উদ্ভিদ যে তৈরি করতে পারি, এক বা একাধিক, এই প্রসেস এইটাকেই বলে হচ্ছে কি মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তার। এক বা একাধিক নতুন উদ্ভিদ তৈরি করতে পারি, সেটা হচ্ছে কি অণুবিস্তার বা মাইক্রো প্রপাগেশন। এটার কি স্টেপ আছে? প্রথমে আমরা কি করব, প্রথমেই আমরা হচ্ছে যেটা করব, একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে এরকম একটা গাছ, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন বা উন্নত মানের, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন বা উন্নত গুণযুক্ত একটা গাছ আমরা নির্বাচন করব। তাহলে ফার্স্ট স্টেপ কি, নির্বাচন। আমরা একটা গাছকে নির্বাচন করলাম, তারপর সেই কি করব, সেই গাছটা থেকে আমরা এক্সপ্ল্যান্ট নেব, এক বা একাধিক নিতে পারি বা একটা নিতে পারি। তো সেখান থেকে আমরা কি করব, এক্সপ্ল্যান্ট। তো সেখান থেকে আমরা এক্সপ্ল্যান্ট নিব, এক্সপ্ল্যান্টটা নিয়ে আমরা কি করব, এক্সপ্ল্যান্টটাকে একটা কালচার মিডিয়ামে দেবো। তার মানে কি, এক্সপ্ল্যান্টটাকে একটা আমরা কালচার মিডিয়ামে দেবো, যেখানে কি সেই এক্সপ্ল্যান্টটা কেলাসে পরিণত হবে, সেই কেলাস থেকে আস্তে আস্তে কি বড় হবে, তারপর সেটাকে আমরা হরমোন দেবো, ফাইটো হরমোন দেবো, যার জন্য কি মূল হবে, কাণ্ড হবে, পাতা হবে। তাহলে কি ফাইটো হরমোন, তাহলে কি হলো, সেই এক্সপ্ল্যান্টটা তৈরি করলাম, এক্সপ্ল্যান্ট নিলাম, সেই এক্সপ্ল্যান্ট নেওয়ার পরে কি করবো, আমরা সেটাকে একটা কালচার মিডিয়ামে দেবো। সেই কালচার মিডিয়ামে আমরা কি করবো, আবার সেই কালচার মিডিয়ামেই আমরা সেই হরমোনটাকে দেবো। তার জন্য কি ওই কেলাস গঠন হবে, এই এক্সপ্ল্যান্টটাকে কালচার মিডিয়ামে দিলে কি কেলাস গঠন হবে। কি গঠন হবে, কেলাস গঠন হবে। তো এই কেলাস গঠন হবে কালচার মিডিয়ামে। তো ফাইটো হরমোনটাকে আমি সেই কেলাসের মধ্যে দেব, সেই কালচার মিডিয়ামটার মধ্যে দেব। তার মধ্যে কি হবে, মূল, কাণ্ড, পাতা এগুলো তৈরি হবে। তারপরে একটা কি পূর্ণাঙ্গ গাছ তৈরি হবে। পূর্ণাঙ্গ গাছ তৈরি হবে, যার কি মূল, কাণ্ড, পাতা সবই থাকবে। কারণ কি আমি তো ফাইটো হরমোন দিয়েছি, যার জন্য কি মূল হবে, কাণ্ড হবে, পাতা হবে, সব হবে। একটা গাছের যা যা থাকে, মূল, কাণ্ড, পাতা সব তৈরি হবে। তাহলে এই যে প্রসেসটা, যার থেকে আমি একই সাথে আমি এক বা একাধিক নতুন উদ্ভিদ তৈরি করতে পারবো, সেটা হচ্ছে কি আমার মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তার। আচ্ছা, তাহলে এই মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তার বা টিস্যু কালচার, এটাকে আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি, এর অ্যাপ্লিকেশন কি, এর প্রয়োগ কি? তো কাটে দিস। আচ্ছা, তো এই মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তার এর প্রয়োগ কি বা এর অ্যাপ্লিকেশনটা কি, কোথায় কোথায় আছে? এর প্রয়োগটা কোথায় কোথায় হয় বা অ্যাপ্লিকেশন কি এর, কোথায় কোথায় আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি? কোথায় অ্যাপ্লাই করতে পারি? বীজের সুপ্ত দশা, ধরো কোনো বীজের সুপ্ত দশা ভাঙতে বা বীজের সুপ্ত দশার কাটাতে, যেরকম কি লেবু বা কফি এই ধরনের যে উদ্ভিদগুলো আছে, সেগুলোর কি বীজের সুপ্ত দশা কাটিয়ে আমরা কি ফলনের সময়টাকে কমিয়ে বেশি করে ফসল উৎপন্ন করতে পারি। তাহলে প্রথমেই কি হচ্ছে, বীজের সুপ্ত দশা, এটাকে কাটাতে আমরা ব্যবহার করি। যেরকম কি লেবু, কফি, এগুলোর হচ্ছে অণুবিস্তারের মাধ্যমে বীজের সুপ্ত দশা কাটিয়ে চাষের সময়কাল কমিয়ে
কি ফলনের মানে ফসলের পরিমাণটা আমরা বাড়াতে পারি। আচ্ছা, আর কি করতে পারি? কৃত্রিম বীজ তৈরি করতে পারি। এই অণুবিস্তারের মাধ্যমে আমরা কি কৃত্রিম বীজ তৈরি করতে পারি। অণুবিস্তারের মাধ্যমে আমরা কি কৃত্রিম বীজ তৈরি করতে পারি। যেমন যে সকল উদ্ভিদের কি অপরিণত অবস্থায়, ধরো বীজের অপরিণত অবস্থায় ভ্রূণটা নষ্ট হয়ে যায়, সেখান থেকে তার জন্য আমরা কি সেখান থেকে আমরা বীজটাকে আলাদা করে বীজটা তৈরি করতে পারি ভ্রূণ থেকে। আচ্ছা, আর কি করতে পারি? সতেজ চারা গাছ, যেটা আমরা দেখতেই পেলাম একটা পাতা থেকে কি করে একটা গোটা পূর্ণাঙ্গ গাছ আমরা তৈরি হলো কালচারের মাধ্যমে। সতেজ চারা গাছ তৈরি করতে পারবো। আর কি পারবো? রোগ প্রতিরোধী শস্য, রোগ প্রতিরোধী শস্য। রোগ প্রতিরোধী শস্যের সাথে সাথে কি শস্যকে রোগ আক্রমণের হাত থেকেও আমরা বাঁচাতে পারি, যেটা আমি একটু আগে বলেওছি যে কি রোগ আক্রমণের হাত থেকে আমরা গাছকে বাঁচাতে পারি। কিভাবে? কোনো একটা গাছের সাপোজ ধরো একটা গাছের পাতাগুলো কোনো একটা গাছের পাতাগুলো কোনো একভাবে মাইক্রোপ্লাজম বা ছত্রাক বা ব্যাকটেরিয়া কোনোভাবে আক্রান্ত হয়েছে বা কোনোভাবে তার মধ্যে কোনো একটা রোগ ছড়িয়েছে। আমি যদি সেই গাছটার আমি যদি অনুবিস্তার বা মাইক্রোপ্রপাগেশন না করি বা টিস্যু কালচার যদি আমি ওখান থেকে না করি, তাহলে কি হবে? সেই গাছটা একদিন মানে কিছুদিন পরে মরে যাবে। আর যদি আমি সেই গাছের যে অংশটা ভালো আছে, ধরো কাণ্ডটা ভালো আছে, আমি যদি কাণ্ডের কোনো একটা অংশ নিয়ে যদি আমি কালচারে করি, যদি আমি ঠিকঠাক কালচার মিডিয়ামে গ্রো করাতে পারি, তাহলে কি সেই সেম গাছটা তৈরি হবে। কিন্তু সেই সেম গাছে কিন্তু রোগ আক্রমণ, যেটা এর আগের গাছটাই ছিল, ফাঙ্গাল ইনফেকশন ধরতে পারি আমি বা ব্যাকটেরিয়ার আক্রমণ ধরতে পারি, সেটা কিন্তু থাকবে না। কারণ কি? ওকে আমি তো নতুনভাবে একটা জীবাণুমুক্ত পরিবেশে অটোক্লেভ করার পর, হট এয়ার ওভেন বা অটোক্লেভ করার পর ল্যামিনার ফ্লো দিয়ে সব কিছু মেনটেন করে, পিএইচ লেভেল মেনটেন করে ওকে আমি তৈরি করেছি। সেটার মধ্যে তো কোনো জীবাণু যাওয়ার কথা নয়। যদি আমি ঠিকঠাক প্রসেসগুলো করি, তাহলে কি রোগ আক্রমণের হাত থেকেও আমি গাছকে রক্ষা করতে পারি। আর কি করতে পারি? অনুবীক্ষণের মাধ্যমে সৃষ্ট উদ্ভিদ মাতৃদেহের বৈশিষ্ট্য সম্পন্ন হয়। অবশ্যই, কারণ কি অনুবিস্তারটা মানে কি কোনো একটা গাছ সেখানকারই তো আমি অংশ নিয়ে আবার গাছটাকে তৈরি করছি। তার মানে কি সেই নতুন গাছটার মধ্যে পুরনো যে মাতৃ গাছ সেটার সমস্ত বৈশিষ্ট্যই থাকবে, এটাই স্বাভাবিক। আর কি হবে? সংকর প্রজাতি তৈরি করার সৃষ্টি হয়। কিরকম সংকর প্রজাতি তৈরি করা সম্ভব হয়? ধরো বার্লি, রাই, এই সমস্ত উদ্ভিদের এই সমস্ত শস্যের আমি কি সংকর প্রজাতি তৈরি করতে পারি এই অণুবিস্তারের মাধ্যমে, সংকরায়ন করার মাধ্যমে। আচ্ছা, আর কি করতে পারি? আমি সংরক্ষণ করতে পারি। কি সংরক্ষণ করতে পারি? ভ্রূণ বা সিড, গাছের জার্ম প্লাজমকে আমি সংরক্ষণ করতে পারি। আমি কি করতে পারি? কোনো গাছের, ধরো কোনো একটা উন্নত মানের একটা গাছ আছে, সেটা অবশ্যই গাছ কিছুদিন পরে মরে যাবে বা নষ্ট হয়ে যাবে কোনোভাবে, তার মধ্যে রোগ জীবাণুর আক্রমণ হবে, যেহেতু সে খোলা আকাশে থাকবে, খোলা পরিবেশে থাকবে। তো আমি কি করতে পারি? সেই গাছের যে জার্ম প্লাজম আছে সেটাকে আমি কি সংরক্ষণ করে রাখতে পারি, যাতে আমি পরবর্তীতে অন্য কোনো গাছের সাথে সংকরায়ন করে আরো ভালো উন্নত মানের গাছ তৈরি করতে পারি। তো এই গেল আমার কি মাইক্রোপ্রপাগেশনের প্রয়োগ বা মাইক্রোপ্রপাগেশনের সুবিধা কি আছে, এটা আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি। তার সাথে আমাদের টিস্যু কালচার যেটা ছিল সেটাও আমি কেন ব্যবহার করব, কেন করব, সেগুলো করলাম। তো এরপরে আমরা মানে নেক্সট ক্লাসে পড়বো সিঙ্গেল সেল প্রোটিন বা এককোষী প্রোটিন, সেটা আমরা এর পরের ক্লাসে পড়বো। তাহলেই আমাদের এই চ্যাপ্টার শেষ। তারপরে এই ইউনিটের আমাদের আর একটা চ্যাপ্টার থাকবে, সেটা হচ্ছে কি মাইক্রোবস মানে অণুজীব, মানব কল্যাণে অণুজীব। সেটা আমরা নেক্সট 2-3 ক্লাসে পড়বো।
তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।